বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর রে অ্যান্ড মার্টিন 2023 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 5 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 5 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো শুরু করছি থার্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন 2022 মাধ্যমিক প্রিপারেশন 2023 মডেল কোশ্চেন পেপার 5। স্কুলের নাম বরানগর রামাকৃষ্ণা মিশন আশ্রম হাই স্কুল। স্যার পুষ্কল নারায়ণ ব্যানার্জি। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার পুষ্কল নারায়ণ ব্যানার্জি মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরি রচিত আওয়ার রানঅ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। এখানে ইউনিট 1-এর যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ আমি পুরোটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে হুইথ অন দ্য বিগ হাফ মুন। অবশ্যই বিগ হাফ মুন দ্বীপে আমাদের সঙ্গে খেলা করার কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমাদের পারস্পরিক সঙ্গের পূর্ণ সদ্ব্যবহার করতে হয়েছিল এবং আমরা করেছিলাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। উই আর ফাদার অ্যান্ড ক্লাউডি অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা হলাম বাবা, ক্লাউডি এবং আমি, এস্তার পিসি এবং মিমি ও ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লাউডি অ্যান্ড আই। আমরা মানে আমি, বাবা এবং ক্লাউডি সাধারণত এখানে বাস করি, মানে মূল ভূখণ্ড নয়, বিগ হাফ মুন দ্বীপে বাস করি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এবং এখন আমরা এখানে অনেকে মিলে থাকি, যার অন্যতম প্রধান কারণ ঘুড়ি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। পূর্বে এই বিষয়টি সম্পর্কে আমি তোমাদের বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা বিগ হাফ মুন বাতিঘরের একজন রক্ষক ছিলেন। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11 বছর। ক্লাউডি ইজ 12। ক্লাউডির বয়স 12 বছর। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। শীতকালে যখন বন্দরটি বরফে জমে যায় আমরা মূল ভূখণ্ডে চলে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। বসন্ত ফিরে আসতেই আমরা আমাদের প্রিয় দ্বীপে ফিরে আসি।
দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের ফেরার সময়ে লোকজন সর্বদাই আমাদের করুণা করত। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। তারা বলতো আমাদের আশেপাশে আর কোনো বাচ্চারা না থাকায় সেখানে আমাদের অবশ্যই একাকী লাগবে। অফকোর্স ক্লাউডি অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অবশ্য আমাদের সঙ্গে খেলা করার জন্য আর কাউকে পাওয়া গেলে ক্লাউডি ও আমার ভালোই লাগতো। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। শুধুমাত্র দুজন মিলে চোর গুহা খেলা এবং ওই ধরনের আরও কিছু খেলা করা কষ্টকর। বাট উই ইউজ টু কোয়ার্ল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু আমরা শীতের সময় মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে প্রচুর ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হামুন। তাই হয়তো ভালোই হয়েছে যে বিগ হামুন দ্বীপে তাদের আর কেউ ছিল না। ক্লাউডি অ্যান্ড আই নেভার কোয়ার্লড। ক্লাউডি আর আমি কখনোই ঝগড়া করতাম না। এইটুকু অংশ নেওয়া হয়েছে লুসি মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরেই আমি প্রোজ থেকে কোশ্চেনগুলো আনসারগুলো বাংলা মানে সহ আলোচনা শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। বন্ধুরা, এখানে 5টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ডিক অ্যান্ড মিমি ওয়ার দ্য ন্যারেটর্স কাজিনস। ডিক অ্যান্ড মিমি ওয়ার দ্য ন্যারেটর্স কাজিন। ডিক এবং মিমি ছিল বর্ণনাকারীর বিস্তৃত ভাই বোন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 2, ক্লাউডি ওয়াজ দ্য ন্যারেটর্স ব্রাদার। ক্লাউডি ওয়াজ দ্য ন্যারেটর্স ব্রাদার। ক্লাউডি বর্ণনাকারীর ভাই। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, the responsibility of the narrator's father was to take care of the lighthouse on the island. The responsibility of the narrator's father was to take care of the lighthouse on the island. বর্ণনাকারীর বাবার দায়িত্ব ছিল দ্বীপের বাতিঘরের দেখাশোনা করা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, the narrator's family returned to the island in spring. The narrator's family returned to the island in spring. কথকের পরিবার বসন্তে দ্বীপে ফিরে আসে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, according to the mainland people, the narrator and Claudie spent time on the island in utter seclusion. According to the mainland people, the narrator and Claudie spent time on the island in utter seclusion. মূল ভূখণ্ডের লোকেদের মতে বর্ণনাকারী এবং ক্লাউডি দ্বীপে সময় কাটিয়েছিল সম্পূর্ণ নির্জনতায়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 into 3 = 3। বন্ধুরা, তো এখানে 3টি কমপ্লিট সেন্টেন্স আছে। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে হবে। 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, when the narrator considers to be funny is that people always pitied them when the time came for them to return. What the narrator considers to be funny is that people always pitied them when the time came for them to return. মানে দেখে না, কথক যেটা মজার বলে মনে করে তা হলো যে যখন তাদের ফিরে আসার সময় আসে তখন লোকেরা সর্বদা তাদের করুণা করত। ওকে, নেক্সট নাম্বার 2, দ্য হারবার গট ফ্রোজেন ইন উইন্টার। দ্য হারবার গট ফ্রোজেন ইন উইন্টার। শীতকালে বন্দরটি হিমায়িত হয়ে যায়। নাম্বার 3, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি কোয়ার্লড উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার।
দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি কোয়ার্লড উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কথক এবং ক্লাউডি মূল ভূখণ্ডের শিশুদের সাথে ঝগড়া করেছিল। বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 22 = 4। বন্ধুরা, এখানে দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ডিড দ্য পিউপল ইন দ্য মেনল্যান্ড পিটি দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি? হোয়াই ডিড দ্য পিউপল ইন দ্য মেনল্যান্ড পিটি দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি? কেন মূল ভূখণ্ডের লোকেরা কথক এবং ক্লাউডিকে করুণা করেছিল? কেন মূল ভূখণ্ডের লোকেরা কথক এবং ক্লাউডিকে করুণা করেছিল? দেখো আনসার। দ্য পিউপল ইন দ্য মেনল্যান্ড পিটিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি বিকজ দ্য ন্যারেটর লিভড অন দ্য আইল্যান্ড only with her father and brother. They said they must be so lonesome over there with no other children near them. কোশ্চেনটি ছিল কেন মূল ভূখণ্ডের লোকেরা তাদেরকে করুণা করেছিল। আনসার পড়ছি। দ্য পিউপল ইন দ্য মেনল্যান্ড পিটিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লাউডি বিকজ দ্য ন্যারেটর লিভড অন দ্য আইল্যান্ড with only her father and brother. They said they must be so lonesome over there with no other children near them. মূল ভূখণ্ডের লোকেরা বর্ণনাকারী এবং ক্লাউডির প্রতি করুণা করেছিল কারণ বর্ণনাকারী শুধুমাত্র তার বাবা এবং ভাইয়ের সাথে দ্বীপে থাকতেন। তারা বলেছিল যে তাদের কাছে আর কোনো শিশু না থাকায় তারা একা হয়ে পড়বে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, হোয়াই ডিড দ্য ন্যারেটরস ফ্যামিলি মুভ টু দ্য মেনল্যান্ড ওয়ান্স এ ইয়ার? হোয়াই ডিড দ্য ন্যারেটরস ফ্যামিলি মুভ টু দ্য মেনল্যান্ড ওয়ান্স এ ইয়ার? কেন বর্ণনাকারীর পরিবার বছরে একবার মূল ভূখণ্ডে চলে যায়? কেন বর্ণনাকারী পরিবার বছরে একবার মূল ভূখণ্ডে চলে যায়? দ্য ন্যারেটরস ফ্যামিলি মুভড টু দ্য মেনল্যান্ড ওয়ান্স আ ইয়ার বিকজ ইন উইন্টার দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ওভার। দ্য ন্যারেটরস ফ্যামিলি মুভড টু দ্য মেনল্যান্ড ওয়ান্স এ ইয়ার বিকজ ইন উইন্টার দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ওভার। কথকের পরিবার বছরে একবার মূল ভূখণ্ডে চলে যেত কারণ শীতকালে বন্দরটি হিমায়িত হয়ে পড়ে। বন্ধুরা, এরপরে পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউজ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। আর এখানে পুরো কবিতাটাই দেওয়া আছে, আর আমি তোমাদেরকে পুরো কবিতাটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। একবার চুপিসারে আমি একটি ওক বাগানে গিয়েছিলাম একটি পুং হরিণের খোঁজে। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার অল নোবলিস্টিক অ্যান্ড র্যাগ। আমি সেখানে একটি বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম যার ছিল একটি গাঁটওয়ালা লাঠি এবং ছিন্ন বস্ত্র। সে বলল, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। সে বলল, আমার এই ছোট্ট ব্যাগেতে তোমার গোপন রহস্য আছে। দেন সে বিগ্যান টু ক্যাকেল, তারপর সে হাসতে শুরু করলো। অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, আর আমি কাঁপতে শুরু করলাম। সি ওপেন্ড অফ হার লিটল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটি খুললো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, আর আমি দুবার জেগে উঠলাম। সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু স্ট্যাক। আমি দেখলাম আমার চারিদিকে ঘিরে আছে কয়েকটা ওক গাছ, একভাবে তাকিয়ে আছে আমার দিকে, এবং আমি বাঁধা আছি একটি খুঁটোর সাথে। দে সেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। তারা বলল, আমরা হলাম ওক গাছরা, তোমার সম্পূর্ণ নিজের পরিবার। উই আর চপ ডাউন, আমাদের কেটে ফেলা হয়। উই আর টোর্ন আপ, আমাদের ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা কোনোরকম কোনো গুরুত্ব দাও না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তোমরা প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, এখন তোমরা মরবে। হোয়েনেভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই তোমরা দেখবে একটি ওক গাছ কাটা হচ্ছে, সোয়ার নাও ইউ উইল প্লান্ট টু, কথা দাও তোমরা 2টো ওক গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার, যদি প্রতিজ্ঞা না করো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, তাহলে ওক গাছের কালো শিকড় তোমাকে জড়িয়ে জাপটে ধরবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস, আর তোমাকে ওক গাছের মধ্যে পুঁতে দেবে। হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ, সেখান থেকে তোমরা জন্মগ্রহণ করবে কিন্তু বেড়ে উঠতে পারবে না। দিস ওয়াজ মাই ড্রিম, এটাই ছিল আমার স্বপ্ন। বিনিথ দ্য বাউজ, সেই গাছের তলায় বসে আমি এই স্বপ্নটাই দেখেছিলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, আর এই স্বপ্নটা আমাকে চেঞ্জ করে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুড, যখন আমি ওক বাগানের বাইরে এসেছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব সমাজের মধ্যে এসেছিলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড,
আমার হাঁটা চলা সমস্ত কিছু ছিল মানব শিশুর মতোই, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গেছিল একটি গাছ। পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউজ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি পোয়েম থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথম আছে এর দাগ। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 4 = 4। বন্ধুরা, এখানে 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য পোয়েট ওয়েন্ট ইনটু দ্য ওকুড ইন সার্চ অফ এ ডিয়ার। দ্য পোয়েট ওয়েন্ট ইনটু দ্য ওকুড ইন সার্চ অফ এ ডিয়ার। কবি একটি হরিণের সন্ধানে ওক বাগানে গিয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য পোয়েম ডেপিক্টস দ্য পোয়েটস ড্রিম। দ্য পোয়েম ডেপিক্টস দ্য পোয়েটস ড্রিম। কবিতাটি কবির স্বপ্ন চিত্রিত করে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, when the poet came out of the oakwood he felt a sort of oneness with trees. When the poet came out of the oakwood he felt a sort of oneness with trees. কবি যখন ওক বাগান থেকে বেরিয়ে আসেন তিনি গাছের সাথে এক ধরনের একতা অনুভব করে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, you do not blink an eye indicates the poet's indifference. You do not blink an eye indicates the poet's indifference. তোমরা কোনো গুরুত্ব দাও না, এটা কবির উদাসীনতা ইঙ্গিত করে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 22 = 4। বন্ধুরা, এখানে দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট প্রমিস ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক ইন দ্য ওকুড। হোয়াট প্রমিস ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক ইন দ্য ওকুড। ওক বাগানে কবিকে কি প্রতিশ্রুতি দিতে হয়েছিল। ওক বাগানে কবিকে কি প্রতিশ্রুতি দিতে হয়েছিল। দেখো আনসারটা পড়ছি। দ্য পোয়েট হ্যাড টু প্রমিস হোয়েন এভার দে ফেল্ড অ্যান ওক ট্রি হি উড প্লান্ট টু। দ্য পোয়েট হ্যাড টু প্রমিস হোয়েন এভার দে ফেল্ড অ্যান ওক ট্রি হি উড প্লান্ট টু। কবিকে প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে যখনই তারা একটি ওক গাছ কাটবে তখন তিনি 2টি ওক গাছ রোপণ করবে। নেক্সট, নাম্বার 2, হোয়াট অ্যালিগেশন ডিড দ্য পোয়েট হ্যাভ টু ফেস ইন দ্য ওকুড। হোয়াট অ্যালিগেশন ডিড দ্য পোয়েট হ্যাভ টু ফেস ইন দ্য ওকুড। ওক বাগানে কবিকে কোন অভিযোগের সম্মুখীন হতে হয়েছিল। ওক বাগানে কবিকে কোন অভিযোগের সম্মুখীন হতে হয়েছিল। তো আনসার দেখো, হি ফাউন্ড হিমসেলফ surrounded by a group of oak trees staring at him, and he found himself tied to a post. The group said that they belonged to the boy's own family. People cut down the trees, tear leaves and small plants, but the other people never reacted. কোশ্চেনটি ছিল ওক বাগানে কবিকে কোন অভিযোগের সম্মুখীন হতে হয়েছিল। তো আনসার পড়ছি, he found himself surrounded by a group of oak trees staring at him, and he found himself tied to a post. The group said that they belonged to the boy's own family. People cut down the trees, tear leaves and small plants, but the other people never reacted. তিনি নিজেকে একদল ওক গাছ দিয়ে ঘেরা অবস্থায় দেখতে পেলেন এবং তিনি নিজেকে একটি পোস্টের সাথে বাঁধা অবস্থায় দেখতে পেলেন। দলটি বলেছে তারা ছেলেটির নিজের পরিবারের সদস্য। মানুষ গাছ কাটে, পাতা ছেড়ে এবং ছোট গাছপালা নষ্ট করে, কিন্তু অন্য লোকেরা কখনো প্রতিক্রিয়া দেখায় না। বন্ধুরা, এরপরে আছে আনসিন। খুব সুন্দর একটি আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাবো এবং আনসিনটার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে। সেই ওয়ার্ডের পার্ট অফ স্পিচ বাংলা মানে পাশে ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছি। আমি আনসিন পড়া শেষে আলোচনা করে দিচ্ছি। তো শুরু করছি, দেখে নাও। আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে। কলকাতার ঘটনা। কলকাতা, অ্যারাউন্ড 10 gigantic trees that have been part of Rabindra Sarovar landscape for nearly 8 decades are being axed following a petition by some morning walkers urging KIT to remove trees that are dead and are a potential safety hazard.
প্রায় 8 দশক ধরে রবীন্দ্র সরোবরের ল্যান্ডস্কেপের অংশ হিসাবে প্রায় 10টি বিশাল গাছ কেটে ফেলা হচ্ছে। কিছু মর্নিং ওয়াকারদের একটি পিটিশনের পরে কেআইটিকে মৃত গাছগুলি অপসারণ করার জন্য অনুরোধ করে এবং একটি সম্ভাব্য নিরাপত্তার বিপত্তি ঘটায়। নেক্সট, অন টিউজডে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন বিগ্যান হ্যাকিং দ্য ট্রিজ উইথ ইলেকট্রিক সজ and reduce the natural sculptures to mere logs within a matter of hours. মঙ্গলবার বন উন্নয়ন কর্পোরেশন বৈদ্যুতিক করার দিয়ে গাছ কাটা শুরু করে এবং প্রাকৃতিক ভাস্কর্যগুলিকে কয়েক ঘন্টার মধ্যে নিছক লগে মানে কাঠের গুঁড়িতে পরিণত করে। দ্য চপিং ডাউন অব দ্য গুলমোহর ট্রিজ স্পার্কড প্রোটেস্ট ফ্রম নেচার লাভার্স অ্যান্ড গেভ রাইট টু দ্য ডিমান্ড ফর এ ডিবেট অন ট্রিজ দ্যাট ডোন্ট রিজেনারেট লিভস। এখানে বলা আছে গুলমোহর গাছ কেটে ফেলা প্রকৃতিপ্রেমীদের প্রতিবাদের জন্ম দেয় এবং যে গাছগুলো পাতা উৎপাদন করতে পারছিল না সে বিষয়ে বিতর্কের জন্ম দেয়। অ্যাকর্ডিং টু এ কেআইটি অফিসিয়াল, a decision was taken to cut down 10 trees that were deemed to be dead with no hope of revival after a section or morning walkers complained of branches falling off dead trees. একজন কেআইটি কর্মকর্তার মতে একটি অংশ মর্নিং ওয়াকারদের একটি অংশ মৃত গাছের ডালপালা পড়ে যাওয়ার অভিযোগ করার পরে পুনর্জীবনের কোনো আশা ছাড়াই মৃত বলে ঘোষণা করা হয়েছিল। এমন 10টি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সুমিত্রা ব্যানার্জি, who galvanized the petition for axing the trees, said the morning walkers had freaked out after branches fell off a dead tree. সুমিত্রা ব্যানার্জি, যিনি গাছগুলোকে কুড়াল মারার জন্য আবেদন করেছিলেন, তিনি বলেছিলেন যে একটি মৃত গাছ থেকে ডাল পড়ে যাওয়ার পরে মর্নিং ওয়াকাররা আতঙ্কিত হয়ে পড়েছিল। You cannot walk looking upwards for sign of collapse, she reasoned. তো তিনি বলেছেন যে ধরো কোনো গাছের উপরে কোনো একটা ডাল নষ্ট হয়ে গেছে, সেই নষ্ট হয়ে যাওয়া ডালটি যে কখন পড়ে যাবে, এবার মর্নিং ওয়াকাররা যারা হাঁটতে এসেছে সকালে তারা কিন্তু ওপর দিকে তাকিয়ে হাঁটতে পারবেন না। তিনি সেই যুক্তিটাই দেখিয়েছেন। However, green lovers said that KIT could have carried out an inspection of the trees to identify the vulnerable branches and sort them off instead of axing the entire trees. তবে সবুজ প্রেমীরা বলেছেন যে কেআইটি ঝুঁকিপূর্ণ শাখাগুলি শনাক্ত করতে গাছগুলির একটি পরিদর্শন করতে পারত এবং পুরো গাছটিকে কুড়াল মারার পরিবর্তে সেগুলিকে কেটে ফেলতে পারতো। মানে যেগুলো পুরো গাছটাকে না কেটে যে ডালপালাগুলো নষ্ট হচ্ছে সেগুলোকে কেটে ফেলতে পারতো। দ্য ট্রিজ মাইট অ্যাপিয়ার ডেড, বাট ইফ ওয়ান লুকড ক্লোজলি ওয়ান কুড ফাইন্ড দে ওয়ার টিমিং উইথ লাইফ। গাছগুলো হয়তো মৃত বলে মনে হতে পারে, কিন্তু কেউ যদি খুব কাছ থেকে ভালো করে লক্ষ্য করে তবে সে দেখতে পাবে যে গাছগুলোতে প্রাণে ভরে গেছে। দে ওয়ার হোস্ট টু বার্ডস, ইনসেক্টস অ্যান্ড ক্রিপার্স। এগুলো বিভিন্ন ধরনের পাখি, কীটপতঙ্গ এবং লতা পাতাদের আবাসস্থল। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। 1 into 6 equal to 6। বন্ধুরা, এখানে 6টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য ট্রিজ ওয়ার দ্য পার্ট অফ ল্যান্ডস্কেপ for nearly 8 decades. The trees were the part of landscape for nearly 8 decades. গাছগুলি 8 দশক ধরে ল্যান্ডস্কেপের অংশ ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ডিসিশন ওয়াজ টেকেন টু বি ফেল 10 trees deemed to be dead. The decision was taken to be felled 10 trees deemed to be dead. 10টি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যারা মৃত বলে বিবেচিত। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 3, দ্য পিটিশন রেফার্ড টু ইন দ্য টেক্সট ওয়াজ লজড বাই সাম মর্নিং ওয়াকার্স। দ্য পিটিশন রেফার্ড টু ইন দ্য টেক্সট ওয়াজ লজড বাই সাম মর্নিং ওয়াকার্স। টেক্সটে উল্লেখ করা আবেদনটি দাখিল করেছিল কিছু মর্নিং ওয়াকার।
অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য হ্যাকিং অফ ট্রিজ স্টার্টেড অন টিউসডে। দ্য হ্যাকিং অফ ট্রিজ স্টার্টেড অন টিউসডে, গাছ কাটা শুরু হয় মঙ্গলবার থেকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 5, দ্য ট্রিজ ওয়ার কাট উইথ মেকানিক্যাল স। দ্য ট্রিজ ওয়ার কাট উইথ মেকানিক্যাল স, গাছ কাটা হয়েছিল যান্ত্রিক করাত দিয়ে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, গ্রিন লাভার্স সাজেস্টেড টু কাট ডাউন ভার্নারেবল ব্রাঞ্চেস। গ্রিন লাভার্স সাজেস্টেড টু কাট ডাউন ভার্নারেবল ব্রাঞ্চেস, সবুজ প্রেমীরা দুর্বল শাখাগুলি কাটার পরামর্শ দিয়েছিল, অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে, এখানে ট্রু হলে টি লিখতে হবে, ফলস হলে এ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নাম্বার। একে একে 2 আর 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য ট্রিজ ওয়ার অফ নো ইউজ অ্যাট অল। দ্য ট্রিজ ওয়ার অফ নো ইউজ অ্যাট অল, গাছগুলো মোটেও কাজে লাগেনি, গাছগুলো মোটেও কাজে লাগেনি, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, দ্য ট্রিজ মাইট অ্যাপিয়ার ডেড বাট ইফ ওয়ান লুকড ক্লোজলি ওয়ান কুড ফাইন্ড দে ওয়ার টিমিং উইথ লাইফ। বুঝতে পেরেছ? আর তোমাদের কোটেশনগুলো কিন্তু একদম লাইনগুলো মানে যে সাপোর্টিং স্টেটমেন্টগুলো লিখছো সেই সাপোর্টিং স্টেটমেন্টগুলো কোটেশনের মধ্যে লিখতে হবে। বুঝতে পেরেছো তো? নেক্সট নাম্বার 2, মুদার পাথেরিয়া বিলং টু অ্যান এনজিও। মুদার পাথেরিয়া বিলং টু অ্যান এনজিও, মুদার পাথেরিয়া একটি এনজিওর অন্তর্গত না, এটা ফলস হবে, লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, মুদার পাথেরিয়া হু লিভস ইন দ্য নেবারহুড অ্যান্ড হ্যাজ পার্টনার্ড উইথ কেআইটি on various initiatives to popularize the lake, felt that the felling of trees would make the lake aesthetically poor. Okay, next number 3, তিনেরটা দেখে নাও, the trees were allegedly making the place aesthetically poor. The trees were allegedly মেকিং দ্য প্লেস অ্যাস্থেটিক্যালি পুওর, গাছগুলি জায়গাটিকে নান্দনিকভাবে খারাপ করে তুলেছিল বলে অভিযোগ। গাছগুলি জায়গাটিকে নান্দনিকভাবে খারাপ করে তুলেছিল, এরকম একটা অভিযোগ আছে, এটা ফলস হবে, লিখতে হবে এফ। ওকে, জায়গাটিকে নয়, ওই যে হ্রদটা ছিল মানে ওই লেকটাকে, মানে এটা কিন্তু ট্রু, অ্যাকচুয়ালি ট্রু হতে পারে। তুমি জায়গা যদি ধরো না, যে তোমার ধরো গাছগুলি কোথায় আছে, লেকের পাশে আছে, সুতরাং এটা ট্রু হওয়ার সম্ভাবনা বেশি আছে। দ্য ট্রু, আমি সাপোর্টিং স্টেটমেন্টটা দেখছি, গাছগুলি জায়গাটিকে সুন্দর করে তোলেনি, মানে যদি গাছগুলো আছে বলে জায়গাটা খুব সুন্দর হয়েছে, মানে গাছগুলো আছে হ্রদের চারিদিকে দেখতে ভালো লাগছে, কিন্তু যদি গাছগুলো কেটে ফেলা হয় না, তাহলে কিন্তু যে প্রাকৃতিক শোভা সেটা কিন্তু নষ্ট হবে, তাই এটা ফলস হবে, লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, মুদার পাথেরিয়া হু লিভস ইন দ্য নেবারহুড and has partnered with KIT on various initiatives to popularize the lake, felt that the felling of trees would make the lake aesthetically poor. মানে গাছগুলো কেটে ফেলে হয়তো খারাপ লাগবে, কিন্তু আছে ভালো আছে। বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ। আনসার ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স 24 = 8। বন্ধুরা, এখানে 4টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 8 নাম্বার, 4টি কোশ্চেনের আনসার লিখতে বলেছে। ওকে, তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, হাউ ক্যান ইউ জাস্টিফাই দ্যাট দ্য ট্রিজ ওয়ার টিমিং উইথ লাইফ? হাউ ক্যান ইউ জাস্টিফাই দ্যাট দ্য ট্রিজ ওয়ার টিমিং উইথ লাইফ? তুমি কিভাবে ন্যায্যতা দিতে পারো যে গাছগুলি জীবনের সাথে মিশেছে? তুমি কিভাবে ন্যায্যতা দিতে পারো যে গাছগুলি জীবনের সাথে মিশেছে? ওকে, তো আনসার দেখে নাও। আনসার একদম ভীষণ ইজি, তোমরা কিন্তু আনসিন প্যাসেজ থেকে দেখে দেখে লিখবে, লাইন তুলে দিয়ে আসবে, ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, তো আনসার দেখে নাও, দ্য ট্রিজ মাইট অ্যাপিয়ার ডেড but if one looked closely one could find they were teeming with life. They were host to birds, insects and creepers. They added to the ecosystem of রবীন্দ্র সরোবর। গাছগুলি মৃত বলে মনে হতে পারে, কিন্তু কেউ যদি খুব কাছ থেকে দেখে তবে দেখতে পাবে
যে তারা জীবনের সাথে মিশেছে। তারা পাখি, কীটপতঙ্গ এবং লতাপাতার আবাসস্থল ছিল। তারা রবীন্দ্র সরোবরে বাস্তুতন্ত্রে যোগ করেছে। বুঝতে পেরেছো না পারোনি? একদম সোজা সাপটা লাইন তুলে দিয়ে আসবে, নাম্বার পেয়ে যাবে। ওকে, নেক্সট নাম্বার 2, হোয়াই ওয়ার দ্য ট্রিজ অ্যারাউন্ড রবীন্দ্র সরোবর বিং এক্সড? হোয়াই ওয়ার দ্য ট্রিজ অ্যারাউন্ড রবীন্দ্র সরোবর বিং এক্সড? রবীন্দ্র সরোবরের আশেপাশের গাছগুলো কেন কুরুল দিয়ে কাটা হয়েছিল? রবীন্দ্র সরোবরের আশেপাশের গাছগুলো কেন কুরুল দিয়ে কাটা হয়েছিল? তো আনসার লিখছি, দ্য ট্রিজ অ্যারাউন্ড দ্য রবীন্দ্র সরোবর ওয়ার বিং এক্সড বিকজ অফ following a petition by some morning walkers urging KIT to remove trees that are dead and are a potential safety hazard. মানে দেখো, রবীন্দ্র সরোবরের আশেপাশে গাছগুলো কুরুল দিয়ে কাটা হয়েছিল কারণ কিছু মর্নিং ওয়াকার একটি পিটিশন দাখিল করে কেআইটিকে মৃত এবং সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকিতে থাকা গাছগুলিকে অপসারণ করার জন্য অনুরোধ করেছিল। ওকে বন্ধুরা, এরপর আছে 3 দাগ। What sparked protests from nature lovers and what did they demand? What sparked protest from nature lovers and what did they demand? প্রকৃতি প্রেমীদের থেকে কি প্রতিবাদে জন্ম দিয়েছে এবং তারা কি দাবি করেছিল? ভীষণ সোজা, আনসার দেখে দেখে লিখবে। দ্য চপিং ডাউন অফ দ্য গুলমোহর ট্রিজ স্পার্কড প্রোটেস্ট ফ্রম নেচার লাভার্স অ্যান্ড গেভ রাইজ টু দ্য ডিমান্ড ফর এ ডিবেট অন ট্রিজ দ্যাট ডিডন্ট জেনারেট লিভস। মানে হলো, গুলমোহর গাছ কেটে ফেলা প্রকৃতিপ্রেমীদের প্রতিবাদের জন্ম দেয় এবং যে গাছগুলো পাতা পুনরুত্থিত করে না সে বিষয়ে বিতর্কের দাবি তোলে। নেক্সট 4, হোয়াট ডিড সুমিত্রা ব্যানার্জি সে ইন সাপোর্ট অফ দ্য ফেলিং অফ দ্য ট্রিজ? হোয়াট ডিড সুমিত্রা ব্যানার্জি সে ইন সাপোর্ট অফ দ্য ফেলিং অফ ট্রিজ? গাছ কাটার সমর্থনে সুমিত্রা ব্যানার্জি কি বলেছিলেন? দেখো আনসার, ইন সাপোর্ট অফ দ্য ফেলিং অফ দ্য ট্রিজ সুমিত্রা ব্যানার্জি সেড দ্যাট মর্নিং ওয়াকার্স হ্যাড ফ্রেকড আউট আফটার ব্রাঞ্চেস ফেল অফ আ ডেড ট্রি। ওয়ান কুড নট ওয়াক লুকিং আপওয়ার্ড ফর সাইন্স অফ কোল্যাপস। ইন সাপোর্ট অফ দ্য ফেলিং অফ দ্য ট্রিজ সুমিত্রা ব্যানার্জি সেড দ্যাট মর্নিং ওয়াকার্স হ্যাড ফ্রেকড আউট আফটার ব্রাঞ্চেস fell off a dead tree. One could not walk looking forward for sign of collapse. গাছ কাটার সমর্থনে সুমিত্রা ব্যানার্জি বলেছিলেন যে মরা গাছ থেকে ডালপালা পড়ে যাওয়ার পর মর্নিং ওয়াকাররা আতঙ্কিত হয়ে পড়েছিল। ধসের চিহ্নের জন্য কেউ উপরের দিকে তাকিয়ে হাঁটতে পারে না। ওকে বন্ধুরা, এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগ। Fill in the blanks with appropriate forms of verbs 1 into 3 equal to 3. বন্ধুরা, এখানে ভার্বদের শূন্যস্থান পূরণ করতে দেয়। তো শূন্যস্থানে পরে তোমরা ব্র্যাকেটে দেখতে পাচ্ছ, ব্র্যাকেটে 3টে করে অপশান আছে, তার মধ্যে যে কোনো সঠিক একটা নিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। 3টে থাকবে, 1 নম্বর করে 3 নম্বর। তো শুরু করছি, এখানে ভালো করে শুনে নাও, আনসার সহ পড়ছি। হ্যাঁ দেখো, গুগল বিগ্যান in January 1996 as a research project by Larry Page and Sergey Brin when they had been both PhD students. The domain name for Google was registered on September 15, 1997. বন্ধুরা, তোমরা যদি অনেক প্র্যাকটিস করো তবে তোমরা এগুলো ভালো করে করতে পারবে। এগুলো ট্রিক্স আছে। ট্রিক্স হচ্ছে মানে তোমরা প্যাসেজটা যদি পড়ো না তাহলে বুঝতে পারবে যে পাস্টে হবে না প্রেজেন্টে হবে, পড়ে বুঝতে হবে মোটামুটি। হ্যাঁ, তো এখানটা রিপিট করে দিচ্ছি, তারপর বাংলা বানানটা পড়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। শুধু আনসারটা আমি এখানে হাইলাইট করবো। ওকে দেখো, গুগল বিগ্যান in January 1996 as a research project by Larry Page and Sergey Brin when they had been both PhD students. The domain name for Google was registered করা হয়েছিল on September 15, 1997. দেখো, গুগল 1996 সালের জানুয়ারিতে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিনের একটি গবেষণা প্রকল্প হিসাবে শুরু হয়েছিল, যখন তারা দুজনে পিএইচডির ছাত্র ছিলেন।
গুগলের জন্য ডোমেন নামটি 15 সেপ্টেম্বর 1997 নিবন্ধিত হয়েছিল। ওকে, কিচ্ছু নাই, এগুলো বুঝতে হবে। হ্যাঁ বন্ধুরা, এরপরে আছে 5 দাগ। fill in the blanks with appropriate articles and prepositions 1 × 3 = 3। বন্ধুরা, এখানে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছি, 3টি শূন্যস্থান পূরণ আছে, 1 নম্বর করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, এখানে নাম্বার 1 নেই, কিন্তু প্যাসেজের মধ্যে দেওয়া আছে, প্যাসেজটা পড়ে শোনাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, অ্যাজ হিউম্যান বিংস possesses developed nervous system, they are likely to be in love of something that attracts him, but an addiction to anything may harm his spiritual and material well-being। ভালো করে শোনো, রিপিট করে দিচ্ছি, ভালো করে শোনো। হ্যাঁ দেখো, অ্যাজ হিউম্যান বিংস possesses developed নার্ভাস সিস্টেম, দে আর লাইকলি টু বি ইন লাভ। কিসের প্রতি ভালোবাসা? টু বি ইন লাভ, ভালোবাসা, তাই জন্য ইন বসলো। কিসের প্রতি? অফ। হ্যাঁ, কিসের নেশা? অ্যাডিকশন টু, অ্যাডিকশনের পর টু বসলো, কিসের নেশা। তো মানে দেখে নাও, যেহেতু মানুষ উন্নত স্নায়ুতন্ত্রের অধিকারী, তারা সম্ভবত এমন কিছুর প্রেমে পড়ে যা তাকে আকর্ষণ করে, কিন্তু যে কোনো কিছুর প্রতি আসক্তি তার আধ্যাত্মিক ও বাস্তুগত সুস্থতার ক্ষতি করতে পারে। বুঝতে পেরেছ? খুব সুন্দর কিন্তু মানে এটা দেওয়া আছে এখানে। বন্ধুরা, এরপর আছে 6 দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। বন্ধুরা, এখানে 3টি গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ওকে, ফার্স্ট নাম্বার 1, নেভার স্প্রেড রিউমর, নেভার স্প্রেড রিউমর, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। এইটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স আছে। কী করে বুঝলাম? কারণ সাবজেক্ট উচ্চ আছে, তাই ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, তো এর বাংলা মানে দেখে নাও, বাংলা মানেটি হলো কখনো গুজব ছড়াবে না, কখনো গুজব ছড়াবে না। এটা লেট দিয়ে হয়ে যাবে। কেন? কারণ এখানে অবজেক্ট আছে, তো অবজেক্ট থাকলে লেট দিয়ে হয়। তাহলে আনসার হবে লেট রিউমর নেভার বি স্প্রেড, লেট রিউমর নেভার বি স্প্রেড। গুজব যেন কখনো ছড়ানো না হয়, গুজব যেন কখনো ছড়ানো না হয়। ওকে, নেক্সট নাম্বার 2, মাই ফ্রেন্ড সেড টু মি, ডিড ইউ রিয়েলি ওয়ান্ট দিস? মাই ফ্রেন্ড সেড টু মি, ডিড ইউ রিয়েলি ওয়ান্ট দিস? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। আর এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কী করে বুঝলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে কিনা? ডিড দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে। হ্যাঁ, তাহলেই বুঝলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। এর বাংলা হলো, আমার বন্ধু আমাকে বলল তুই কি সত্যি এটা চেয়েছিলি? আমার বন্ধু আমাকে বলল তুই কি এটা সত্যি চেয়েছিলি? এটা ইনডাইরেক্টলি করলে হবে, মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই হ্যাড রিয়েলি ওয়ান্টেড দ্যাট, মাই ফ্রেন্ড আস্কড মি ইফ আই হ্যাড রিয়েলি ওয়ান্টেড দ্যাট। আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি সত্যি এটি চেয়েছিলাম কিনা। নেক্সট নাম্বার 3, নাথিং ক্যান বি মোর ইউজফুল দ্যান আ গ্লাস অফ ওয়াটার হোয়েন ইউ আর থ্রাস্টি। নাথিং ক্যান বি মোর ইউজফুল দ্যান আ গ্লাস অফ ওয়াটার হোয়েন ইউ আর থ্রাস্টি। ইউজ সুপারলেটিভ ডিগ্রি, এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে করতে দিয়েছে। আর এটি আছে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। কী করে বুঝলাম? মোর ইউজফুল দিয়ে আছে, কম্পারেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে। মানে দেখে নাও, যখন আপনি তৃষ্ণার্ত হন তখন 1 গ্লাস জলের চেয়ে বেশি উপকারী আর কিছু হতে পারে না। তার মানে কি? তৃষ্ণার্ত সময় 1 গ্লাস জল সবচেয়ে বেশি উপকারী, তাই না? সেটাই হবে, আ গ্লাস অফ ওয়াটার ইজ দ্য মোস্ট ইউজফুল হোয়েন ইউ আর থ্রাস্টি। আ গ্লাস অফ ওয়াটার ইজ দ্য মোস্ট ইউজফুল হোয়েন ইউ আর থ্রাস্টি। তৃষ্ণার্ত হলে 1 গ্লাস জল সবচেয়ে বেশি উপকারী। বন্ধুরা, এরপর আছে 7 দাগ, ফ্রেজাল ভার্ব 1 × 3 = 3। বন্ধুরা, এখানে 3টি ফ্রেজাল ভার্ব আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট তোমাদের আমি ফ্রেজাল ভার্বগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, গিভ আপ মানে ত্যাগ করা, টেক আউট, টেক আউট মানে কি জানো তো? টেক আউট মানে হঠাৎ করে পড়ে যাওয়া। রান ইনটু মানে হচ্ছে তোমার চাপা দেওয়া, রান ইনটু, হ্যাঁ চাপা দেওয়া। আর রান আফটার মানে তাড়া করা। 3টি আছে, 4টি অপশান দিয়ে আছে, পড়ছি ফার্স্ট। আর এখানে আমি তোমাদেরকে যেমন ডেমো দেখাচ্ছি তোমাদেরকে ঠিক তেমন কিন্তু পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে, তবে কিন্তু ফুল মার্কস পাবে। 1 পাবে, নাহলে কিন্তু হাফ পেয়ে যাবে। বুঝতে পারলে? ফার্স্ট পড়ছি নাম্বার 1, দ্য ভিলেজার্স চেজড দ্য রোবার্স ব্রেভলি অ্যান্ড কট দেম। এখানে চেজড মানে হচ্ছে তাড়া করা, তাড়া করা মানে কি? রান আফটার, রান আফটার মানে তাড়া করা। এখানে পাস্ট টেন্সে আছে, তাহলে এটা হবে র্যান আফটার, র্যান আফটার। তো আনসার লিখবে, দ্য ভিলেজার্স র্যান আফটার দ্য রোবার্স
ব্রেভলি অ্যান্ড কট দেম। টিয়া পাখি যাচ্ছে। দ্য ভিলেজার্স র্যান আফটার দ্য রবার্স ব্রেভলি অ্যান্ড কট দেম। গ্রামবাসীরা সাহসিকতার সাথে ডাকাতদের পিছনে দৌড়ে গিয়ে ধরে ফেললো তাদের। নেক্সট নাম্বার 2, হিজ 2 teeth ওয়ার এক্সট্রিকেটেড বাই দ্য ডেন্টিস্ট। দেখো, এক্সট্রিকেটেড মানে হচ্ছে উফরে নেওয়া। এই যে এক্সট্রিকেটেড আছে না, এক্সট্রিকেটেড মানে হচ্ছে উফরে নেওয়া। উফরে নেওয়া মানে কি? তুলে নেওয়া। তার ইংরাজি ও টেক আউট। হ্যাঁ, টেক আউট, ঠিক আছে। টেক আউট মানে তুলে নেওয়া হয়, আবার হঠাৎ করে পড়ে যাওয়া হয়। তাহলে এখানে তুলে নিচ্ছে, উফরে নিচ্ছে, তাহলে টেক আউট হবে। তো এখানে আনসার হবে হিজ 2 teeth ওয়ার টেকেন আউট বাই দ্য ডেন্টিস্ট। হিজ 2 teeth ওয়ার টেকেন আউট। টেকেন কেন বসলো? কারণ এখানে ওয়ার আছে, ওয়ারের পর ভিতরি বসে, তাই টেকেন আউট। দাঁতের ডাক্তার তার 2টি দাঁত বের করেছেন, মানে তুলে নিয়েছেন উপরে। নাম্বার 3, আ কারেজিয়াস পারসন নেভার লিভস হোপ। আ কারেজিয়াস পারসন নেভার লিভস হোপ। লিভস মানে ত্যাগ করা, তার মানে কি? গিভ আপ। এখানে এস যোগ করা আছে মানে গিভস আপ হবে, গিভস আপ। আনসারে দেখো, আ কারেজিয়াস পারসন নেভার গিভস আপ হোপ। আ কারেজিয়াস পারসন নেভার গিভস আপ হোপ। একজন সাহসী ব্যক্তি কখনোই আশা ছাড়েন না। ওকে বন্ধুরা, এরপর আছে 8-এর দাগ। আর 8-এর দাগেতে আনসিন থেকে মিনিং খুঁজে লিখতে দিয়েছে। 4টি আছে 2 নাম্বার করে 8 নাম্বার। 4টি আছে 2 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। ওকে দেখো, হিউজ অর এনর্মাস। হিউজ অর এনর্মাস মানে হচ্ছে প্রকাণ্ড, বিশাল। এখানে হবে জাইজান্টিক। জাইজান্টিক মানে বিশাল বা প্রকাণ্ড। নেক্সট নাম্বার 2, রেজলিউশন। রেজলিউশন মানে সিদ্ধান্ত, মানে ডিসিশন। ডিসিশন মানে সিদ্ধান্ত। নেক্সট 3, কনসিডার্ড। কনসিডার্ড মানে বিবেচিত। এখানে অ্যাডজেক্টিভ ফর্মেতে দেওয়া আছে, কিন্তু এখানে ডিমটা না ভাব ফর্মে দেওয়া আছে। কিন্তু কনসিডার্ড মানে হচ্ছে বিবেচিত বা বিবেচনা করা। যদি আমি ভাব ফর্ম ধরি তাহলে বিবেচনা করা হবে, আর কনসিডার্ড যদি অ্যাডজেক্টিভ ফর্ম ধরি তাহলে কিন্তু হবে বিবেচিত। তাহলে এখানে হবে ডিমড। ডিম মানে হচ্ছে বিবেচনা করা বা বিবেচিত। ওকে নেক্সট 4, আনপ্রোটেক্টেড অর আনসেফ। আনপ্রোটেক্টেড অর আনসেফ মানে অসুরক্ষিত বা অরক্ষিত, মানে ভালনারেবল। ভালনারেবল মানে একদম একদম টুনকো জিনিস, মানে যেটা সুরক্ষিত নয়, সেটা হচ্ছে ভালনারেবল, সেটা হচ্ছে আনপ্রোটেক্টেড। ওকে বন্ধুরা, এরপর আছে রাইটিং। আমাদের এখানে 3টি রাইটিং লিখতে হবে। 3 × 30, 10 নম্বর করে থাকবে। তো এখানে বলে রাখি 3টি রাইটিং থাকবে, তার মধ্যে আমি যে কোনো একটা রাইটিং লিখব। তার মধ্যে মানে কেমন? মানে আনকমন এবং টাফ রাইটিং হলে তবে আমি লিখব। আর যদি সহজ হয়, যেগুলো কমন, যেগুলো তোমাদের স্যারেরা দেবে, স্কুলের স্যারেরা দেবে, টিউশনি স্যারেরা বা ম্যাডাম যারা পড়ায় তারা কিন্তু দিয়ে দেবে। সুতরাং এই রাইটিং বিষয়ে টেনশনের কিছু কারণ নেই, তোমরা এগুলো পেয়ে যাবে, তাই না? শুধু চাপ নিচ্ছ কেন? যেগুলো আনকমন সেগুলো আমি তোমার সঙ্গে শেয়ার করবো। প্রথম আছে 9-এর দাগ। দেখো, সাপোজ আ ক্লাব অফ ইয়োর লোকালিটি ইজ গোয়িং টু অর্গানাইজ আ ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প। নাও অ্যাজ দ্য জেনারেল সেক্রেটারি অফ দ্য ক্লাব, write a notice inviting the people in the locality to get their health checked up at no cost. The notice should include the following points in 100 words. 10 বন্ধুরা, এখানে কি বলা আছে? তো নোটিশ আছে, দেখতে পাচ্ছ তোমরা কি ব্যাপারে, ভীষণ সহজ। ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, এটা তো সবাই লেখায়, মানে প্রত্যেক স্যার, প্রত্যেক ম্যাডাম না, স্কুলে, টিউশনিতে প্রত্যেকে লিখে দেয়। সুতরাং এই বিষয়ে টেনশন, চাপ কিছু নেওয়ার দরকার নাই। এবং তোমরা যখন যে কোনো একটা দুটো লেখা প্র্যাকটিস হয়ে যাবে, তখন তোমরা নিজেরাই নোটিশটা লিখতে পারবে। শুধু চাপ কিসের, তাই না? তো বাংলাটা দেখে নাও। ধরো তোমার এলাকায় একটি ক্লাব একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করতে চলেছে। এখন ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে বিনা খরচে তাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এলাকার লোকেদের আমন্ত্রণ জানিয়ে একটি নোটিশ লেখো। তো হিন্টস দেওয়া আছে, পয়েন্টস দেওয়া আছে, পড়ে শোনাচ্ছি, তোমরা দেখে নাও। ডেট অ্যান্ড টাইম, কবে হয়েছিল, কখন হয়েছিল, ভেন্যু, কোথায় হয়েছিল, প্রসিজার অফ এনলিস্টিং নেমস, মানে যে চেক আপ, যে হেলথ ক্যাম্পটা যে হবে, আমি ধরো রোগী, আমি তাহলে কীভাবে নাম লেখাবো তার পদ্ধতি কি, নেমস অফ ডক্টরস টু বি প্রেজেন্ট, মানে কোন কোন ডাক্তারবাবু আসছেন তাদের নাম, অ্যাক্টিভিটিস কী কী হবে সেগুলো, এনি আদার রেলেভেন্ট ইনফরমেশান, আর অন্যান্য প্রাসঙ্গিক বিভিন্ন তথ্য, সেগুলো তোমরা লিখে দিবে। তোমরা এগুলো নিয়ে চাপের কিছু নেই, বুঝতে পেরেছো বন্ধুরা? এরপর আছে 10-এর দাগ। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার expressing your concern about some thoughtless activities of people that can be frequently seen in our surroundings in 120 words 10 বন্ধুরা, এখানে বলা আছে একটি সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লেখো, যাতে তোমার আশেপাশে, তোমার এলাকার আশেপাশে প্রায়শই দেখা যায় এমন কিছু মানুষের চিন্তাহীন কার্যকলাপ সম্পর্কে তোমার উদ্বেগ প্রকাশ করো।
মানে একটা এডিটোরিয়াল লেটার লিখতে দিচ্ছে কী ব্যাপারে, তোমার আশেপাশে কিছু মানুষজন আছে, তাদের চারিদিকে মানে তারা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম করে বেড়াচ্ছে, সেই ব্যাপারে একটি এডিটোরিয়াল লেটার। ওকে, 120 শব্দের মধ্যে লিখতে হচ্ছে, 10 নম্বর আছে। তো আমি তোমাদের এটা লিখে দেখাচ্ছি, তোমাদের ডেমো দেখাচ্ছি, তোমরা দেখে নাও। ওকে, দেখো, প্রথমে লিখে টু দ্য এডিটার, দ্য স্টেটসম্যান, কলকাতা 7,01,000। সাবজেক্ট দেবে সাম ফ্রিকোয়েন্ট থটলেস অ্যাক্টিভিটিজ কজড বাই সারাউন্ডিং পিপল, আশেপাশে লোকেদের দ্বারা সৃষ্ট কিছু অসামাজিক কার্যকলাপ। তারপরে তোমরা স্যার অথবা ম্যাডাম বলে হেডিং দেবে, তারপরে স্যার অথবা ম্যাডাম লিখবে, তারপর শুরু করবে তোমার বক্তব্য। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি, আই অন বিহাফ অফ আওয়ার লোকালিটি উড লাইক টু ভেন্টিলেট মাই ডিপ কনসার্ন অ্যাবাউট সাম থটলেস অ্যাক্টিভিটিজ অফ পিপল দ্যাট ক্যান বি ফ্রিকুয়েন্টলি সিন ইন আওয়ার সারাউন্ডিংস। আপনার সম্মানিত দৈনিকের কলামগুলির মাধ্যমে আমি আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের আশেপাশে, মানে আমাদের এলাকার আশেপাশে প্রায়শই দেখা যায় এমন কিছু মানুষের অসামাজিক কার্যকলাপ সম্পর্কে আমার গভীর উদ্বেগ প্রকাশ করতে চাই। তারপরে প্যারা চেঞ্জ করবে, লিখবে সাম থটলেস অ্যাক্টিভিটিজ আর কজড ফ্রিকুয়েন্টলি বাই সারাউন্ডিংস পিপল। আমাদের আশেপাশে বেশ কিছু মানুষের অসামাজিক কাজকর্ম প্রায়শই দেখতে পাওয়া যায়। থটলেস ইউজ অফ লাউড স্পিকার কজেস দ্য ডিস্টার্বেন্সেস টু দ্য স্টাডি অফ স্টুডেন্টস, পিস অফ ইল পিপল, নার্ভ অ্যান্ড মাইন্ড। মানুষের যথেচ্ছ পরিমাণে মাইক বাজানোর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাঘাত হয় এবং যারা রুগী তাদের শান্তি চলে যায়, তারা দুশ্চিন্তায় ভোগে, মনের দিক থেকে নার্ভের দিক থেকে অনেক সমস্যার সৃষ্টি হয়। ইট হ্যাজ ব্রট হিয়ারিং ইম্পেয়ারমেন্ট টু এ লট অফ ইনোসেন্ট পিপল ইনক্লুডিং চাইল্ড। আর এটা মানুষের কানের বিভিন্ন রকম সমস্যা আসতে পারে, কেউ কেউ বধির হয়ে পড়ে, বয়স্ক লোকেরা তো একদম মানসিকভাবে যন্ত্রণায় ছটফট করে। ওকে, কাটিং ট্রিজ হ্যাজ বিকাম আ সেরিমোনিয়াল টাস্ক কন্টিনিউড বাই পিপল। আর মানুষজন তো যথেচ্ছ পরিমাণে গাছপালা কেটে চলেছে। ড্রাঙ্কার্স গ্যাদার অ্যাট আওয়ার নেবারিংস অ্যালিজ, ইউজ স্লাং ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড স্পয়েল সোশ্যাল স্ট্যাটাস। আর মাতালরা আমাদের এলাকার গলিতে, আশেপাশে গলিতে এসে জড়ো হচ্ছে, তারা বিভিন্ন অশ্লীল শব্দ ব্যবহার করছে, তার ফলে আমাদের শান্তি ভঙ্গ হচ্ছে। স্টিলিং ইজ ইনক্রিজিং টু ইন আওয়ার সারাউন্ডিংস। আর আমাদের এলাকাতে চোরচামারি বেড়ে গেছে। গার্বেজ ইজ নট ক্লিনড অ্যান্ড স্ট্যাগনেন্ট ওয়াটার হ্যাজ নট বিন রিলিজড বাই সাম প্রিভিলেজড পিপল। আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না এবং কিছু সুবিধাভোগী মানুষ আছে যারা স্থির জলকে তারা বের করতে দিচ্ছে না। তার মানে কি, ধরো কোনো নর্দমায় কিছু আটকে গেছে, জলটা কেউ বার করতে দিচ্ছে না ইচ্ছা করে, কে এরকম ব্যবহার করছে, তাই না? ডিসগাইজড ভায়োলেন্স ইজ গোয়িং অন ডে বাই ডে। ছদ্মবেশী প্রতারণা দিনের পর দিন বাড়ছে। আ গ্রুপ অফ পিপল উইথ আর্মস মুভস রাউন্ড অ্যাট মিডনাইট। আর আগ্নেয় অস্ত্র হাতে কিছু মানুষজন মধ্যরাতে ঘুরে বেড়াচ্ছে। অ্যাডাল্ট ফেমিনাইন জেন্ডার্স আর গোয়িং টু লুজ দেয়ার সোশ্যাল রাইটস অ্যান্ড স্ট্যাটাস। মহিলারা তাদের সামাজিক মর্যাদা হারিয়ে ফেলছে। কেন? অ্যান্ড দে ক্যান নট গো আউট অফ হোম অ্যাট নাইট। আর তারা রাত্রেবেলা বাইরে যেতে পারছে না। ইন ফেয়ার ব্রট অ্যাবাউট বাই আনকালচার অ্যান্ড সোশ্যাল পিপল। কারণ অসামাজিক, অশিক্ষিত মানুষদের প্রতি তাদের একটা ভয় ভীতি কাজ করছে, তাই না? দিজ থটলেস অ্যাক্টিভিটিজ আর কজিং ইম্পর্টেন্ট কনসিকুয়েন্সেস। এই সমস্ত কাজকর্ম অকথ্য পরিণতি ঘটাচ্ছে। দিজ অ্যাক্টিভিটিজ আর এ ম্যাটার অফ ডিপ কনসার্ন। সত্যি কর্মকাণ্ড একটি উদ্বেগের বিষয়। দিজ হ্যাভ টেকেন আওয়ার সোশ্যাল লাইফ টু দ্য পাথ অফ ডিকে অ্যান্ড ডিস্ট্রাকশন। এগুলো আমাদের সমাজ জীবনকে ক্ষয় ও ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তারপর প্যারা চেঞ্জ করে লিখবে, আই দেয়ার ফর রিকোয়েস্ট ইউ টু পাবলিশ আ স্ট্রং এডিটোরিয়াল কলাম ওভার দিস থটলেস কনসার্ন সো দ্যাট আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড কনসার্ন অথরিটিজ ক্যান টেক অ্যাক্টিভ স্টেপস টু রিমুভ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এখানে বলা আছে, আমি অতএব এই চিন্তাহীন উদ্বেগের ওপর একটি শক্তিশালী সম্পাদকীয় কলাম প্রকাশের জন্য আপনাকে অনুরোধ করছি, যাতে আমাদের সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব অপসারণের জন্য সক্রিয় পদক্ষেপ নিতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ আনতে। ইয়ার্স ফেথফুলি নিজের নাম লিখবে, তারপরে
ঠিকানা লিখবে, তুমি যেখান থেকে লিখছো সেখানে ঠিকানা দেবে, তারপর তার নিচে ডেট লিখবে। আর এখানে 120 লিখতে বলেছিল, এখানে আছে 235টা শব্দ। ওকে বন্ধুরা, আমাদের শেষ প্যারাগ্রাফ বলছি না, রাইটিং বলছি, হ্যাঁ এখন রাইটিং বলছি। দেখো 11 দাগ, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট আ প্লেস অফ ইন্টারেস্ট ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস। এখানে বলা আছে তুমি সম্প্রতি পরিদর্শন করেছো এমন একটি আকর্ষণীয় জায়গা সম্পর্কে অনুচ্ছেদে লেখো। মানে হয় মুর্শিদাবাদ, হয় দীঘা, পুরী, যেখানে যেখানে ঘোরার জায়গা আছে সেখানে তুমি ঘুরতে গেছো, সেই জায়গা সম্পর্কে তুমি একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখবে 120 শব্দের মধ্যে। তো এইটা নিয়ে টেনশনে কিছু কারণ নেই, তোমরা নিজেরাই লিখতে পারবে, তাই না? দেখো আমি হয়তো সিকিম গেছি, তোমরা হয়তো দার্জিলিং গেছো, কেউ হিমাচল প্রদেশ, কেউ গ্যাংটক, এইভাবে সে তার বিভিন্ন রকম অনুভূতি বা তার অভিজ্ঞতা থাকতে পারে। সুতরাং তুমি যেই জায়গায় গেছো সেই জায়গা সম্পর্কে লেখাই তো ভালো, তাই না? আর তোমাদের স্যারেরা, টিউশনি ম্যাডামরা, স্কুল স্যার ম্যাডাম সবাই কিন্তু প্রত্যেকে এগুলো লিখিয়ে দেয়, তোমরা কিন্তু ফলো করতে পারো। একটা যদি ফলো করো তোমরা সেটা তোমাদের মতো করে লিখবে। ধরো তোমরা স্যার লিখেছে পুরী যাওয়া, তোমরা পুরী না গিয়ে তোমরা স্যারটাই লিখবে, একদম পুরীটা চেঞ্জ করে দেবে, পুরীটা চেঞ্জ করে তুমি কোনো পাহাড় করে দেবে, পুরুলিয়া করে দেবে, বাঁকুড়া করে দেবে, আরও দূরে যদি দেখে যাও পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং চলে যাবে, তার পশ্চিমবঙ্গের বাইরে সিকিম গ্যাংটক ঘুরে চলে আসবে, তাহলেই তো হলো, তাই না? তো এখানে পয়েন্টসগুলো দেওয়া আছে, পয়েন্টসগুলো তোমাদেরকে লিখতে বলেছে, সাহায্য নিতে বলেছে। কী পয়েন্টসে দেখে নাও। নেম অফ দ্য প্লেস, সেই জায়গাটার নাম, ডেট অফ জার্নি, তুমি কবে গেছিলে, হাউ ইউ ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে কীভাবে গিয়েছিলে, ইওর কোম্পানি, তোমার সাথে কারা কারা গিয়েছিল, হোয়ার ইউ স্টেড, তুমি কোথায় ছিলে, হোয়াট ইউ উইশ, তুমি কী ইচ্ছা পূরণ করেছিলে সেখানে গিয়ে, দ্য ইফেক্টস অফ ট্যুর অন ইউ, আর ট্যুরটা তোমার মধ্যে কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সে ব্যাপারে লিখতে হবে। এখানে 10 নম্বর আছে, তোমরা ইনাফ, এটা তো একদম হেভিভাবে লেখা যাবে, তাই না? সুতরাং লেখার চেষ্টা করবে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।